সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 739তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে আলোচনার জন্য দুজন অতিথিকে প্রবাসী মুখ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বামে রয়েছেন সৈয়দ সাইফুল হক। সাইফুল হক ভাই অভিবাসন বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ওআরবি, দীর্ঘদিন ধরে অভিবাসীদের নিয়ে কাজ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে আছেন মোফাজ্জল হোসেন স্বপন, সৌদি আরব প্রবাসী। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব। নির্বাচন বলতে আমাদের প্রবাসীরা তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা দেশে এসেছেন, অনেকে পোস্টাল ভোটে ভোট দিয়েছেন, আবার অনেকে দেশে এসে ভোট দিচ্ছেন, তাদের কাছে শুনবো। আমি প্রথমেই মোফাজ্জল হোসেন স্বপন আপনার কাছে জানতে চাইব যে আপনি এই যে আসছেন এবং এবার পোস্টালের মাধ্যমে ভোট দেওয়া যাচ্ছে, আবার এখানে এসেও আপনারা ভোট দিতে পারছেন, সামনে নির্বাচন কয়েকদিন পরে, আপনার কেমন লাগছে যদি একটু বলেন। ধন্যবাদ। এবং কতদিন পর ভোট দিতে পারছেন সেটিও বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রায় 18 বছর পর বাংলাদেশে আমরা যারা প্রবাসী, আপনি জানেন যে অনেক সময় 18 বছরের মাঝে গত 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনেই মানুষ ভোট দিতে পারে নাই। একটা নির্বাচন হয়েছে যেটা 2014 সালে। 14 সালের নির্বাচনটা ছিল আপনার ভোটারবিহীন নির্বাচন। 18 সালে যে নির্বাচন সেটা মধ্যরাতে হয়েছে, আর 24-এ আমিডামি যে নির্বাচন, সেই নির্বাচনটা আপনারা দেখেছেন। তো আমরা যারা প্রবাসীরা এইবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য। আমরা পোস্টাল ভোট বিধির মাধ্যমে, দীর্ঘদিনের এটা আন্দোলন ছিল যারা প্রবাসী ছিল যে আমরা প্রবাস থেকে যাতে ভোটটা দিতে পারি। তো প্রবাসীরা একটা উৎসব মুখর পরিবেশে, অনেক প্রবাসীরাই যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে পারে নাই, ওরা ওইখানেই সৌদি আরবে ভোট দান করেছে। এর মাঝে 2,39,000 ভোট সৌদি আরবে ভোট নিবন্ধন করেছিল। আর অনেকে প্রায় আমার মতো প্রায় 4 থেকে 5 লাখ প্রবাসী সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে এসেছি ভোট দেওয়ার জন্য। দীর্ঘ 17-18 বছর পরে উৎসব মুখর পরিবেশে, যে একটা ঈদের আগে, রোজার ঈদের আগে একটা ঈদ ভাব আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আপনি তো নিশ্চয়ই এলাকা থেকে এসছেন বা আপনার যে এলাকা সেখানে দেখছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত এবং কি আশা করছেন? ভোটের পরিবেশ অনেক ভালো। বিশেষ করে নারায়ণগঞ্জ এক নির্বাচনী এলাকা, রূপগঞ্জের আমি ভোটার। ওই এলাকার যে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ওর বেশ কিছু নির্বাচনী জনসভায় আমি দেখেছি যে বৃষ্টির মতো ফুলের পাপড়ি ওর শরীরে বিছানো হচ্ছে। মানে একটা ঈদের আমেজ, আনন্দ উপভোগ করতেছি আমরা। আর পক্ষান্তরে জামাতের প্রার্থী রয়েছে সেখানে, জামাতের প্রার্থী রয়েছে, কিন্তু রূপগঞ্জের বিষয়টা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট বেশি থাকা এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর ব্যক্তিগত ইমেজের কারণে রূপগঞ্জের পরিস্থিতিটা, প্রেক্ষাপটটা ভিন্ন বাংলাদেশের অন্যান্য জায়গার মতো তুলনায়। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। আমি একটু সাইফুল হক আপনার কাছে শুনতে চাই। আপনি তো শুনলেন যে দীর্ঘ 18 বছর পরে আমাদের প্রবাসীরা ভোট দিতে পারছেন এবং উনি নিজেও এই 18 বছরের মধ্যে এই প্রথমে এসেছেন ভোট দেওয়ার জন্য। তো এবার যে প্রবাসীরা ভোট দিতে পারছে, এই উদ্যোগটা নিয়ে যেহেতু আপনি অনেক দিন ধরে কাজ করেন এবং এটাও আপনার দাবি ছিল, আপনাদের দাবি ছিল যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, এবার সেই সুযোগটি পাচ্ছে। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা এবং সালাম। না, সত্যি এটা অ্যাকচুয়ালি আনন্দের বিষয় যে আমাদের এক ভাই, উনি নিজেই বলছেন যে 18 বছর পর উনি ভোট দিতে পারছেন। শুধু তাই না, যে এখন যে এই ভোটের এইটা অধিকার, সেটি যে রক্ষা হলো আমাদের প্রবাসীদের জন্য, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে যে ওনাদের এই উদ্যোগটা ছিল। যদিও এই প্রবাসী ভোটের বিষয়টি এর আগের ইলেকশন, তার আগের ইলেকশন, এই বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছিল, কিন্তু কোনো কারণে ইলেকশন কমিশন সেটা করতে পারে নাই। এবার সিরিয়াসলি আমার জানা মতে যে আমাদের যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়, তাদের মানে সরাসরি হস্তক্ষেপ এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কমিশনারদের উদ্যোগ, সব মিলিয়ে এবার প্রবাসীরা ভোট দিতে পারছে ব্যালটে। এবং এটাকে আমি আসলে এতদিনের কর্মকাণ্ডে, মানে বিশেষ করে প্রবাসী দিনে আমি কাজ করছি অনেক দিন থেকে, আমি নিজেও প্রবাসী ছিলাম। ব্যাপারটা ভাই বললেন যে আসলে মানুষের চাহিদাটা বহুদিন থেকেই ছিল যে তারা কেন ভোট দিতে পারবে না। অনেক দেশের লোক তারা প্রবাসী থেকেই ভোট দেয়, কিন্তু
তারপর আমি মনে করি একটা সিম্বলিক ভোট হচ্ছে, কারণ আমরা জানি যে শুরুটা তো করা গেল। শুরুটা তো করা গেল, যদিও আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রায় কেউ বলে 1 কোটি, যদিও কোনো পরিসংখ্যান নাই, কেউ বলে 1.5 কোটি লোক বিদেশে থাকে। সেই জায়গায় সব মিলিয়ে যারা প্রবাসের থেকে রেজিস্ট্রেশন করেছে বা দেশে যারা ওনার মতো যারা প্রবাসী তারা রেজিস্ট্রেশন, সব মিলিয়ে 15.5 লাখ লোকের মতো রেজিস্ট্রেশন করেছে। তো সেখানে 1 কোটির অনেক কমই হয়ে গেল। তারপরও আমরা খুশি যে শুরুটা হলো, এবং আমরা আশা করি যে নিশ্চয়ই পরবর্তীতে এটা হবে। এবং তারপরও আমি মনে করি যে শুধু যে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোট তা নয়, আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, কাউন্ট করতে হবে, যেটা আমি বারবার বলি যে প্রবাসীদের অধিকারের সাথে তার পরিবারের অধিকারও আছে। যারা লেসবিয়ান ফ্যামিলি, যারা দেশে থাকে, তাদেরও ভোট আছে। যদি একটা প্রবাসীদের পরিবারে যদি আমি 2 জন করেও ধরি, তো 1 কোটি লোকের জায়গায় 2 কোটি ভোটার কিন্তু দেশেই আছে। সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে চাই যে ভোটটা হবে সুষ্ঠুভাবে, এবং পরে যে সরকারটি আসবে তারা আমাদের এই প্রবাসীদের জন্য কি করেন, এবং তাদের ম্যানিফেস্টোতে তো আমরা সেই রিফ্লেকশনটা দেখতে যাচ্ছি। ম্যানিফেস্টোতে পরে আসবো সাইফুল হক ভাই। আমি মোহাম্মদুল হোসেন স্বপন আপনার কাছে আবার একটু জানতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবের পাশাপাশি আশপাশের দেশগুলো আসলে কী অবস্থা, সেখানে কি সবাই অ্যাপের আওতায় আসতে, মানে যারা ইচ্ছুক আর কি, তারা সবাই আসতে পারছে? যেমন নারীরাও তো আছে। এটা তো নারীরাও আপনি জানেন এটা নতুন ভাবে নিবন্ধন করা হয়েছে প্রথমবার। তো সেক্ষেত্রে একটু সমস্যা ছিল, জটিলতা ছিল। সেই জটিলতা কেটে উঠেও মোটামুটি আরব যে গাল্পের মোটামুটি যে 6টা রাষ্ট্রে আমাদের হিসাবে 5 লাখের মতো নিবন্ধন করেছে। থাকে তো আরও অনেক বেশি। এখানে আমাদের হিসেবে প্রায় 50 লাখের উপরে আছে। কিন্তু যে সিস্টেমটা, এই সিস্টেমটাও এখনও আমরা নতুন, তো বুঝতে অসুবিধা হয়েছে। এইবারে হয়তো বা যে সমস্যাটা, আমরা আগামীবার ভোট যখন আসবে সেই ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। বিষয়টা কি এরকম যে তাদের কাছে আসলে আমরা পৌঁছাতে পারি না, অর্থাৎ কর্তৃপক্ষ বা দূতাবাস বা সরকারের পক্ষ থেকে যেটাই বলা হোক, যারা প্রবাসী রয়েছেন তাদের কাছে পৌঁছানো যায়নি ঠিক মতো, বা তারা জানতে পারেন বা সচেতন হতে পারেন, বা সচেতনতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর একটু বেশি দরকার ছিল। না, ক্যাম্পেইনটা আসলে কম হয়েছে তুলনামূলকভাবে। তারপরও যেহেতু নতুন, অনেকের আবার আইডিও, মানে ন্যাশনাল কার্ড যেটা আমাদের, ওই ন্যাশনাল কার্ডটা অনেকের ছিল না। অনেকে প্রবাসে গেছে অনেক বছর ধরে, যারা বাংলাদেশের এই ন্যাশনাল কার্ডটা করতে পারে নাই, যার কারণে অনেকে ভোট নিবন্ধন করতে পারে নাই। পাশাপাশি আমাদের যে এম্বাসিগুলো আছে, এই এম্বাসিগুলোরও গাফিলতি ছিল। ওরা তেমন করে উদ্যোগ নিতে পারে নাই যেভাবে উদ্যোগ নেওয়া দরকার ছিল। সৌদি আরব তো অনেক নারীরা থাকেন, বাংলাদেশি প্রবাসী নারী, বিশেষ করে গৃহকর্মী নিযুক্ত। তাদের খবর কি জানা গেছে যে তারা মানে এই পোস্টাল ভোটের আওতায় এসছেন কিনা বা দিচ্ছেন কিনা ভোট? না, গৃহকর্মীরা আসলে এটা হয়তো ওরা এমন করে বুঝে না। যারা পরিবার নিয়ে যারা আছে তারা মোটামুটি 1762 ভোটের মতো নিবন্ধন করছে, যারা পরিবার নিয়ে আছে। কিন্তু গৃহকর্মীরা তো সৌদিদের বাসায় থাকে, ওদেরকে এইভাবে আমরা এই নিউজটা এম্বাসি অথবা বাংলাদেশ সরকার পৌঁছতে পারে না তাদের কাছে। আচ্ছা, সাইফুল ভাই শুনলেন তো যে আমাদের যারা নারীও তো একটা বড় অংশ রয়েছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি নাই। আসলে আমরা জানি যে আমাদের দুর্বলতা কোথায়, সেই জায়গাটা আমরা সবসময় বলে আসছি যে আমাদের যে দূতাবাস আছে সেখানে তো লোকবল নেই। আমরা তাদেরকে শুধু দোষ দিলে চলবে না, তাদেরকে তো আমাদের লোকবল দিতে হবে, জনবল দিতে হবে, পাশাপাশি তার বাজেটেরও ব্যাপার আছে। আসলে এই সরকারের উদ্যোগটা নিয়েছে খুব মানে তাড়াহুড়া করে, এত লোকের ব্যবস্থা করা মুশকিল। তারপরও আপনি যেটা বললেন যে এই কথাগুলি আমরা বলে আসছি বহুদিন থেকে, যে আমাদের প্রতিটি দূতাবাসে যারা আমাদের প্রবাসী ভাই আছে তাদের জন্য একটা নিবন্ধন থাকে যে কোথায় কে কোথায় আছে। সৌদি আরব তো একটা বিশাল দেশ, তার যে কত প্রভিন্স, সে জায়গায় আমাদের একটা রিয়াদে একটা এমবেসি আছে, জেদ্দাতে একটা আছে, আর ওই দামামে বোধহয় এখন একটা করা হয়েছে। কিন্তু এটা প্রতিটা প্রভিন্সে আমাদের দূতাবাসের কনসুলেট অফিস থাকার দরকার, কিন্তু সেটার জন্য তো বাজেটের দরকার, টাকার দরকার। আবার এটাও সত্য যে আজকে শুধু ভোট দেওয়া না, ভোটের পাশাপাশি যে কত ধরনের উদ্যোগ আমাদের প্রবাসী নিতে পারে দেশের জন্য, তার উদাহরণ যেমন আছে, কিন্তু তার হয়তো তথ্যগুলি আমাদের কাছে জানা নাই। এই যে ওনারা বলতে পারবেন যে কত সৌদি ব্যবসায়ী
বা সৌদি আরব বাংলাদেশি তারা এই দেশে এসে ইনভেস্ট করছে এবং তার ব্যবসা বাণিজ্য করছে, তার তালিকা আমাদের নেই। এবং সেই ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা করার জন্য যে ব্যবস্থাটা দরকার, এই ভোটিংয়ের জন্য যে লিস্টটা হচ্ছে এখন, এতে একটা ডেটা কিন্তু আমার হাতে চলে আসছে। এখন আপনি গৃহ শ্রমিকদের কথা বললেন, আমরা তো আগেই বলেছি গৃহ শ্রমিকরা একেবারে যেখানে থাকে তাদের সাথে যোগাযোগ করা, রক্ষা করা, এই জন্য প্রয়োজন ছিল প্রতিটা দূতাবাসে লেবার কাউন্সিলর বা লেবার অ্যাটাচির পাশাপাশি আপনার ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা। এটা বহুদিনের দাবিও ছিল আমাদের প্রবাসীদের, যে আমাদেরকে সেবা প্রদানের জন্য যাতে পর্যাপ্ত পরিমাণ লোক থাকে। তো এই বিষয়গুলো এখনই সামনে আসছে যে কি কি সমস্যাগুলি এই ভোটের মাধ্যমেও কিছু জিনিস চলে আসবে এবং সেখানে বিভিন্ন পক্ষ কথা বলছে। এই যে আমার যে প্রবাসী ভাই যিনি সৌদি আরব থাকেন, তিনি বলছেন যে ওখানে মানে হয়তো আমার দূতাবাসে সঠিকভাবেই করা হয় না। তাদেরকে দোষ আমরা দিব না, কী জন্য? আমরা জানি তাদের দুর্বলতা কোথায়। তাদের লোকবল নেই, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের জন্য যে গাড়ি ঘোড়ার দরকার বা তার যে বাজেটের দরকার, সত্যি কথা বলতে কি সেটারও অপ্রতুলতা আছে। সামনের দিকে আমরা দেখতে চাই যে এগুলি যাতে কাটিয়ে ওঠা যায়। এবং আমি যতটুকু মনে করি যে নারীদের হাতে মোবাইল আছে এবং সেটা যদি একটা ছোট্ট প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, বা যে কফিল যাকে বলে, মানে তার যে এমপ্লয়ার, তাদের সাথে যোগাযোগ করে বলা হয় যে আমাদের বাংলাদেশের এই নারীটা তোমার দেশে আছে, একটা ফোন কলের মাধ্যমে তাকে তোমরা সাহায্য করো, তার এটা একটা অধিকার, সে ভোটটা যাতে দিতে পারে। আর ভাই বললেন যারা পরিবার নিয়ে আছে, হ্যাঁ তারা তো পরিবারের সাথে মহিলা বা সদস্য তারা তো হচ্ছে ভোটার, কিন্তু সেই জন্যই যে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক শুধু সৌদি আরবে আছে, শুধু তাদের মধ্যে 4 লক্ষ আপনি বললেন না 5 লক্ষ লোক রেজিস্টার 2,39,000। কিন্তু আমার কাছে যে পরিসংখ্যানটি আছে সেটা খুবই মানে যে 6,66,000 ব্যালট কিন্তু পাঠানো হয়েছে। কিন্তু এটা কি শুধু Total, সৌদি আরব নাকি? না সব টোটাল, এবং সেটা ম্যাক্সিমামই আপনার মধ্যপ্রাচ্যে। কারণ আমরা যদি অন্যান্য দেশওয়াই মানে দেশভিত্তিক আমার কাছে ডাটাটা নেই, তবে আমরা যতটুকু জানি যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর পরিমাণে প্রবাসী থাকেন, তারাই আগ্রহীও বেশি, সেখানে কিছুটা প্রচারও হচ্ছে, তার কারণ আছে, তার জন্য পলিটিক্যাল পার্টিসদেরও কিছু মানে যোগাযোগ আছে। হ্যাঁ, সেই কথাগুলো আমরা জানতে পারি। সেই রাজনৈতিক দলগুলো তো এই যে ক্যাম্পেইনদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা যেটা বলছেন, যদি আমাদের দূতাবাসের পক্ষ থেকে স্বল্পতা থাকে বা জনশক্তির ঘাটতি, অর্থের ঘাটতি, আমাদের রাজনৈতিক দলগুলোও তো ক্যাম্পেইনটা আসলে করতে পারতেন। কিছুটা করেছে। এখন কথা হচ্ছে সবাই তো তাদের ওখানে অ্যাক্সেস নাই, যে এখানে যে যারা আছে, এবং আমরা জানি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছোট ছোট গ্রুপ আছে। হ্যাঁ, এবং আমরা বিশেষ করে অন্যান্য দেশে দেখি, যেটা মানে বাংলাদেশ ছাড়া অন্য দেশের কোনো রাজনৈতিক দলের একেবারে সংগঠন থাকে না, কিন্তু বাংলাদেশের আছে। আপনি নিউ ইয়র্কে দেখেন, আমেরিকা বা ইউরোপে বিভিন্ন দেশে বা ইউকেতে আমরা জানি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দলেরই সংগঠনের আছে। কিন্তু মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলেন, এইসব দেশে এগুলি নিষিদ্ধ। আপনি ওই ধরনের মানে ঘোষণা দিয়ে বা এরকম করতে পারবেন না। তবে এদের ছোট ছোট গ্রুপ হিসেবে আছে এবং সেই প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে বহুদিন থেকেই। তার মাধ্যমে কিছু লোক জেনেছে। কিন্তু যদি আপনি দূতাবাসের কথা বলেন, সার্বজনীনভাবে যদি এই প্রচারটা করার কথা বলেন, সেই জায়গায় কিছু ঘাটতি তো আমরা দেখতেই পাই। জি, চমৎকার আলোচনা চলছিল। আমরা আসছি, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি শিগগিরই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, আলোচনা করছেন সৈয়দ সাইফুল হক এবং মোফাজ্জল হোসেন স্বপন। আমরা আজকে নির্বাচন নিয়ে আলোচনা করছি, নির্বাচনের প্রবাসীদের প্রত্যাশা কি, তারা কী চান, সেই বিষয়গুলো নিয়ে। আমি এখন সরাসরি মোফাজ্জল হোসেন আপনার কাছে জানতে চাইব যে প্রবাসীরা অনেকেই নির্বাচন করছে, আমরা দেখছি যে তারা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন, বিভিন্ন দেশে ছিলেন বিশ্বের, তারা অনেকেই ফিরে এসেছেন, ভোট করছেন এবং অনেকেই
এই ভোট করার জন্য অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে, অর্থাৎ তার যে ওই দেশের নাগরিকত্ব ছিল সেটি সারেন্ডার করতে হয়েছে। তো সব মিলে এই যে প্রবাসীরা প্রতিদ্বন্দ্বিতা করছে, এটার বিষয়ে আপনার মানে কি বলবেন, কেমন লাগছে? না, ভালো লাগছে। বিশেষ করে আপনি জানেন যে লন্ডন বিএনপির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তাছাড়া আমাদের জানা মতে আর কাউকেই বিএনপি মনোনয়ন দেয়নি, যদিও সৌদি আরব থেকে কয়েকজন চেয়েছিলেন, আহমেদ আলী মুকিব, আব্দুল মান্নান, ওরা চেয়েছিলেন, ওদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। তো যারা অন্য দল আছে বিএনপির পাশাপাশি যে উদাহরণ অন্যান্য দল, আমি আমার বিএনপির কথাটা বিশেষ করে যেটা জানি সেটা আমি বলতেছি আপনাকে। বলেন। তো বিএনপি থেকে যে দুইজনকে নমিনেশন দিচ্ছে তারা দেশের জন্য দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, প্রবাসী থেকে ওরা দলের পক্ষে কাজ করছে। আমরা আশা করি ওরা দেশের জন্য কাজ করার পাশাপাশি আমরা যারা প্রবাসী আছি আমাদের সুখ দুঃখগুলো ওরা অনেক ভালো করে উপলব্ধি করতে পারবেন। ওরা যদি জাতীয় সংসদে যায় তাহলে প্রবাসীদের পক্ষে ওরা কথা বলতে পারবেন। সাইফুল হক, আপনার মন্তব্য জানতে চাই যে এই যে প্রবাসীরা ভোট করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, বড় দুটি দলে তো বটে, অন্যান্য জায়গায়ও আছেন। হ্যাঁ, প্রবাসীরা আসলে ভোট অনেক দিতেই করছেন, যদিও আমরা তারা কেউ পরিচয় হয়তো দিচ্ছেন না, কিন্তু আগের ইলেকশনগুলিতে আমরা জানি বেশ অনেকেই এখানে এসে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করে কিন্তু ইউনিয়ন পরিষদে। আচ্ছা, ইউনিয়ন পরিষদে প্রচুর, এবং কি মহিলা ভোটারও আছে, মহিলা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে যারা নাকি প্রবাসী ছিল। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা এই জিনিসটাকে সেভাবে তুলে ধরি না, যে আমাদের প্রবাসীরা দেশে যে কী ধরনের অবদান রাখছে, কী ধরনের কাজ করছে, সেটা যেমন আমরা বলি না, প্রচার করি না, বা প্রবাসে যারা আছেন তারাও জিনিসগুলি সঠিকভাবে জানতেও পারেন না, যে এই প্রবাসী ভাইরা বাংলাদেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় এন্টারপ্রাইজের মালিক, এবং তারা এইখানে এসে অনেক ধরনের ব্যবস্থা করছে। এবং এইটা এখন সামনের দিনগুলিতে আমার যেটা মনে হয়, যেহেতু আমরা যখন মানে উন্নয়নের দিকে যাচ্ছি, সেখানে এই প্রবাসীদেরকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। তবে এইবার আমার যেটা মনে হয়, প্রবাসীদের বড় প্রত্যাশা হলো তারা দেখতে চায় যে তাদেরকে কিভাবে মূল্যায়ন করে এই বর্তমান সরকার, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখতে পারে, কি কি ধরনের সেবা দিতে পারে। এবং আমরা জানি সরকার বিভিন্নভাবেও চেষ্টা করছে, প্রবাসী কল্যাণ মন্ত্রক একটা উদ্যোগও নিয়েছে, বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে ডায়াসপোরা যাদেরকে বলা হয়, অনেক দিন থেকে আছে, যারা ইমিগ্রেন্ট হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা হয়তো বাংলাদেশ দেখেই নেই, তাদের কীভাবে ইনভলভ করে, তাদের কীভাবে আনা যায়, এবং এই ডায়াসপোরাদের জন্য পলিসি হচ্ছে, আইন করা হবে। এইগুলি আমরা চাই যে এই সব প্রবাসীদের আশাগুলো পূর্ণ হোক, এবং তারাও চায়। এবং এই জায়গাগুলিতে যদি আপনি প্রবাসীদের জন্য কিছু করতে চান, তাদের জন্য আপনার বাজেটের প্রয়োজন, তাদের জন্য টাকা প্রয়োজন, এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। সরকার যদি এই প্রবাসীদের উপরে ইনভেস্ট করে, কেন প্রবাসীরা সবচেয়ে, আমি মনে করি যারা বিদেশ থাকে তারা দেশপ্রেমিক হিসেবে তারা পরিচয় তাদের সবসময় আছে, দেশের জন্য তাদের মন কাঁদে। আমি নিজেও একজন প্রবাসী থেকে আমি জানি, এবং অনেক যারা আছেন তারা দেশের ভালোটা চায়, এবং তারা চায় যে দুর্নীতিমুক্ত একটা সমাজ হোক, দেশটা ভালোভাবে চলুক, দেশের যদি সুনাম হয় তাদের সুনামটা বেশি হয়, তাদের বুকটা ভরে যায়। সুতরাং আমাদেরকে এই ইলেকশনের মাধ্যমে একটা মেসেজই, যে প্রবাসী যে আত্মত্যাগ করেছে, বিশেষ করে গত যে আন্দোলনটি হলো, সেই জুলাই অভ্যুত্থানে, সেই অভ্যুত্থানের মাধ্যমেই তো এই নির্বাচনটি হচ্ছে। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে যারা দেশে সরকার গঠন করবে, তাদের কাছে প্রত্যাশা একটাই, তারা দেখতে চায় যে এই প্রবাসীদের জন্য কি করা হয়। আপনি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে যদি ইন্ডিয়ার মতো, ফিলিপিনের মতো বা অন্যান্য দেশের মতো আমাদের দূতাবাসগুলিতে একটা ওয়েলফেয়ার সেন্টার থাকতো, তাহলে পরে এই লোকজন ওখানে যাতায়াত করতো। কত টাকা লাগে, কত টাকা বাজেট লাগে, আমাদের প্রবাসী বাঙালি ভাইরাই তো এখানে আপনি কন্ট্রিবিউট করতে পারে। একটা এমবেসিতে, একটা কনসুলেটে যে বাংলাদেশিদের জন্য এই প্রবাসীরা যাবে, ওখানে তারা গ্রিট অ্যান্ড মিট, ওদের সাথে দেখা করবে, আলোচনা করবে। এরকম ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ানরা বিভিন্ন এমবেসিতে, ফিলিপিনোরা এই ধরনের ব্যবস্থা করছে। তাতে হয় কি, একজনের সাথে একজনের পরিচয় হয়, জানাশোনা হয়, এবং পাশাপাশি এই যে আজকে
যে আলোচনাগুলি আমরা করছি সেই আলোচনাগুলি তারা নিজেরা ওখানে করতে পারে এবং এই ভোটের ব্যাপারে তারা করতে পারে। আমি এখানে রাজনৈতিকভাবে বলি না, রাজনীতি সবাই করে, রাজনৈতিক ঊর্ধ্বেও তো কিছু লোক আছে, তারাও তো দেশের জন্য চিন্তা করে কাজ করতে চায়। শুধু আমার মনে হয় এবারের প্রত্যাশা প্রবাসীদের, যে প্রবাসীরা দেখতে চায় যে তাদের এই অধিকারটা কতটুকু সুরক্ষিত করা হয়। আমরা একটু মহোদয় স্বপন আপনার কাছে সরাসরি জানতে চাই, আপনাদের আসলে এবারে নির্বাচন নিয়ে প্রত্যাশার জায়গা কতটুকু এবং কি কি জিনিস স্পেসিফিক্যালি যদি বলেন যে গুরুত্ব দেওয়া উচিত যারা নির্বাচিত হবেন বা সরকার গঠন করবেন? আর নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদেরকে নিয়ে, বিশেষ করে আমরা যারা অনেকে ফ্যামিলি নিয়ে বিদেশে থাকি, আমাদের সন্তানরা ওই দেশে লেখাপড়া করে সৌদি আরবে। সৌদি আরবে লেখাপড়া করার জন্য আমাদের দেশের তত্ত্বাবধানে স্কুলগুলো রয়েছে, একটা আপনার বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম, রিয়াদে 2টা স্কুল রয়েছে। সেসব স্কুলগুলোতে উন্নত করার জন্য যা যা করণীয় সরকারকে এটা করতে হবে। আচ্ছা। আর প্রবাসীদের জন্য, প্রবাসীরা এখন আপনি জানেন সৌদি আরবে সুযোগ দিয়েছে এখানে ইনভেস্টার হওয়ার জন্য সৌদি সরকার। তো এই সুযোগে অনেকেই ইনভেস্টার হয়েছে যারা দীর্ঘদিন বাংলাদেশে অর্থ প্রেরণ করেছে, বাংলাদেশে অর্থ প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছিল। গত 17 বছর আপনারা দেখেছেন যে দেশের যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতির কারণে প্রবাসীরা একটা পর্যায়ে যে রেমিটেন্স প্রেরণ করা বন্ধ করে দিয়েছে, যার কারণে আপনি জানেন যে দেশের অর্থনীতিটা কিছুটা দুর্বল হয়েছে। আমরা চাই নির্বাচিত সরকার আসলে প্রবাসীদের রেমিটেন্সের উপর যে আপনার ওই 5% যেই ভর্তুকিটা 5% দেওয়ার জন্য 5% ভর্তুকি সরকার দেওয়ার জন্য এবং প্রবাসীদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য সৌদি আরবের স্কুলগুলোতে যাতে সরকার মনোযোগ দেয় এখানে স্কুলগুলো যাতে বাংলাদেশ সরকারের নজর থাকে, সেখানে লেখাপড়া যাতে মনোযোগী করতে পারে। আর পাশাপাশি আমরা চাই প্রবাসীরা যাতে বাংলাদেশে নির্ভয়ে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, বাংলাদেশে তাদের পরিবারদেরকে যাতে কোনো ধরনের হুমকি দমকি এবং বিভিন্ন, আপনি জানেন ওদের পরিবার বিগত 17 বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছিল। জায়গা সম্পত্তি যারা কিনছে, বিভিন্ন জায়গা সম্পত্তি থেকে জায়গা সম্পত্তি অনেকে বুক দখল করে নিয়ে গেছে, অনেকের চাঁদা দিয়ে থাকতে হয়েছে। তো সেই চাঁদামুক্ত একটা সমাজ চাই। প্রবাসীদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে তাদের চিকিৎসার জন্য সরকার উদ্যোগী যাতে হয়, নতুন সরকারের কাছে এই প্রত্যাশা থাকবে আমাদের। সাইফুল হক, আপনি তো যেহেতু প্রবাসীদের নিয়ে আছেন, কাজ করছেন, গবেষণা করছেন, রাজনৈতিক দলগুলো অর্থাৎ এবারে যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এবং জামাত অলরেডি তার ইশতেহার ঘোষণা করেছেন এবং বিএনপি শুক্রবার দিন বিএনপিও ঘোষণা করেছেন। তো সেই আলোকে যদি একটু বলেন যে এই প্রবাসীদের যে দাবি দেওয়া সেই তার প্রতিফলন আছে কিনা এই ইশতেহারগুলোতে? ইশতেহার তো একটা বড় একটা বিষয় এবং তার মধ্যে তো প্রবাসীদের কথা আছে, কিন্তু আমরা যারা এইসব, বিশেষ করে আমার অর্গানাইজেশন, আমরা জানি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশ ইমিগ্রেন্টস, ওয়াইবি, আমরা আলাদা করে সবাইকে প্রতিটা দলের কাছে পৌঁছেছি যে প্রবাসীদের জন্য কী করা দরকার। ভাই যেটা বললেন এরকম প্রায় আরও অনেক বিষয় এর মধ্যে সন্নিবিষ্ট আছে এবং অনেক বিএনপি বলেন, জামায়াত বলেন, সব নেতৃবৃন্দের সাথেও আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়। তারা যাতে এইগুলিকে তাদের ম্যানিফেস্টোতে প্রতিফলন করেন, কিন্তু সর্বোপরি তারা যেটা বলেন, তারা প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেন। তারা বলেন তারা শুধু রেমিটেন্স যোদ্ধা না, তারা আমাদের দেশের জন্য তাদের অবদান প্রচুর, সেই স্বীকৃতি আছে। এখন দেখার কথা হলো যে ম্যানিফেস্টোতে কতটা তার প্রতিফলন হয়। বিএনপিটা এখনও আমাদের হাতে আসছেনি, হয়তো কালকে তারা হয়তো করবে। জামাত বা তাদের বিষয়টি যতটুকু জানি, তারা সবাই চায় যে প্রবাসীদের জন্য কিছু করার জন্য, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন এবং দল গঠন করেন, আপনারা কি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট সব বাজেটের নিচেই রাখবেন না কিছুটা উপরে আনবেন? পরিষ্কার কথা যে সেক্টরে $33 বিলিয়ন বা $35 বিলিয়ন আর্ন করে, প্রায় 2 লক্ষ কোটি টাকার অধিক, সেইখানে বাজেট একেবারেই নাই।
এখন কথা হচ্ছে তা ওনাদেরকে ওয়েলফেয়ার করবেন, ওনাদেরকে ব্যবস্থা করবেন, দেশে আসলে যেন তাদেরকে কার্ড দেওয়া হয় বিভিন্ন ধরনের, এগুলি সব প্রস্তাবনা আসছে। তারা যেটা পাঠায় অর্থাৎ প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেখান থেকেও তো একটা বড় অংশ বরাদ্দ দেওয়া যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। দেওয়া উচিত, বেশি না, 1% যদি 1% বেশি না, যদি তাদের বাজেট বরাদ্দ থাকতো এবং ওই বাজেট যদি সেইভাবে এই যে ওনারা যে বলছেন কি কি করণীয়, অনেকেই বিভিন্ন উন্নয়ন সংস্থা সহ আমরা যারা অভিবাসী অধিকার নিয়ে কাজ করি, আমরা যে বলছি সবগুলি কিন্তু আমাদের মন্ত্রণালয়ের কাছে আছে এবং তারা চেষ্টা করছে, তারা হয়তো ব্রডলি কাজ করতে পারছে না, কিন্তু করলে অন্যান্য দেশের মতো উদাহরণ সৃষ্টি করবে, দেশের উন্নয়ন, দেশের কর্মসংস্থান। একটা লোক যদি বিদেশ ফেরত যদি এসে তারা একটা কর্মসংস্থান মানে একটা কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে, সে 2-3টা লোকের কর্মসংস্থান হবে, তাই না? এবং শুধু তাই না, যারা একেবারে ফেরত আসে, আজকে যারা ওনারা যেমন অনেক যাবৎ আছে দেশে থাকতে পারছে, ওখানে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু অনেকে আছে যারা 1 বছর পর, 2 বছর পর, 3 বছর ফেরত চলে আসতে হয়। তাদেরকে রিইন্টিগ্রেশনের জন্য বা তাদের পুনর্বাসনের জন্য সরকার ব্যবস্থা করেছে, এখন আইনও হয়েছে, নীতিমালা হয়েছে, কিন্তু সেখানে আমাদেরকে তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দিতে হবে এবং এখানে আপনার আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেটাকে শক্তিশালী করতে হবে এবং সর্বোপরি বাজেটারি অ্যালোকেশনটা বাড়াতে হবে, যেসব জায়গায় বাজেট দরকার। এবং প্রবাসী যারা আছে তারা এই যে যারা এখানে ইনভেস্ট করতে চায় তাদের ওয়ান স্টপ সার্ভিস, যদিও অনেক কথা শুনি আমরা ব্যবসায়ীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস আছে, কিন্তু ওই সমস্যা সীমা নাই। কিন্তু আমরা তো প্রবাসীদের জন্য কোনো একটা স্পেশাল ইকোনমিক জোন দেখি না, প্রবাসীদের জন্য এই মানে বিশেষ কোনো ব্যবস্থা দেখি না। অনেকেই কিন্তু অনেক প্রবাসী আছেন যারা ধনী, নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তারা এখানে বিনিয়োগ করতে চায়। আমাকেও অনেকেই বলেছেন তারা বিনিয়োগ করতে চায়, সেই বিনিয়োগের পরিবেশটি অর্থাৎ তারা যেভাবে যত সহজভাবে করতে চায় সেটা কিন্তু আমরা করতে পারছি না। সেটা একটাই কারণ, তো সেটা হচ্ছে যে আপনি যে জায়গাটাই কাজ করবেন সেখানে আপনি যদি আমি বলি যে ডায়াসপোরাদের জন্য যে একটা অধিদপ্তর করার দরকার বা ইয়ের জন্য একটা কল্যাণ বোর্ড আছে। এখন কল্যাণ বোর্ডের কাজ হচ্ছে মৃত ব্যক্তিদের আনা নেওয়া, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া বা বিভিন্ন ধরনের কল্যাণ করা, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে তৈরি করে দেওয়া, তাদেরকে সাহায্য করা, তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। আপনি চীন দেশে যেটা করেছে, চীনে যে স্টেপটা নিয়েছে যে তারা প্রবাসীদের জন্য একবারে গ্রামে গ্রামে যাতে তারা কারখানা করতে পারে বা ব্যবস্থা করতে পারে, সেই জন্য তাদের সেখানে আছে। আপনি দেখেন সব ধরনের মন্ত্রণালয়ের কিন্তু উপজেলা লেভেলে অফিস আছে, উপজেলা স্বাস্থ্য অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা কোনো আমরা প্রবাসী অফিসার বা প্রবাসী মন্ত্রণালয়ের তো অফিসই নেই। একদম 30 সেকেন্ডে যদি একটু বলেন। আমি মানে বর্তমান যে অবস্থা সৌদি আরবের, সৌদি আরব থেকে আসতে আপনি জানেন বিমান টিকিট, বিমান টিকিটের যে সিন্ডিকেট চলতেছে, আমেরিকার টিকিটের দামের চেয়ে সৌদি আরবের টিকিটের দাম বেশি। সেটা যদি নতুন সরকার এটা দেখে, বিশেষ করে সিন্ডিকেটটা যেতে ভেঙে দেয়। ধন্যবাদ। আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি। মোফাজ্জল হোসেন স্বপন এবং সৈয়দ সাইফুল হক দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের প্রবাসীদের মতোই যে আমাদের সামনের নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি যেন শান্তিপূর্ণভাবে হয় এবং আমাদের প্রবাসীরা তারা ভোটাধিকার প্রয়োগ করে এবং ভবিষ্যতের নির্বাচনগুলোতে সকল প্রবাসী যেন তাদের ভোটাধিকার পায়, সেই আশা রেখে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।